অনেকে আমার এই পেজ সালমা নাসের ব্লগে এসে কমেন্ট করে, কেউ আপা বলে, কেউ আবার আন্টি বলে। তারা এভাবেই কমেন্ট করে, আপনি তো অনেককে নিয়েই অনেক ভিডিও তৈরি করেন, অনেক বিষয়বস্তু নিয়ে কথা বলেন, কই আমাদের এজ নিয়ে তো কোনো কথা বলেন না, আমাদের নিয়ে কোনো ভিডিও তো তৈরি করেন না, আমরা আপনার ভিডিও দেখে কি শিখব? তাদের উদ্দেশ্যে আজ আমার আরেকটি ভিডিও। যারা আমাকে আন্টি বলে সম্বোধন করেন অথবা আপা বলে সম্বোধন করেন, তাদের আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতন করব। আমার এই ভিডিওর মাধ্যমে শুনতে হবে, মানতে হবে। যদি শোনা যায়, মানা যায়, তবে জীবন কিন্তু সুন্দর হবে, এটা কিন্তু কথা দিলাম। এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার পর একটা মন্তব্য করে যেতে হবে। আমি হয়তোবা অনেক বিষয়েই এড়িয়ে যেতে পারি, সেগুলো তুলে ধরে আমার ভিডিওর নিচে একটা সুন্দর কমেন্ট করে যেতে হবে, যেন দেশবাসী সকলেই দেখে এবং আপনাদের মতো এজের ছেলেমেয়েরা সচেতন হয় এবং সেভাবে জীবন গড়ে তোলার চেষ্টা করে। প্রথমেই বলবো, যখন আপনি পড়াশোনা অবস্থায় আছেন তখন থেকেই আপনার চরিত্রকে গঠন করবেন। চরিত্র সুন্দর থাকতে হবে, সৎ থাকতে হবে, ভালো চরিত্রের অধিকারী হতে হবে। চরিত্র যেন কোনো রকমের কালির দাগ না পড়ে, কলঙ্কের দাগ না পড়ে, সেদিকে সচেতন থাকতে হবে লেখাপড়ার পাশাপাশি। সঠিক চরিত্র গঠনের মাধ্যমে যদি সঠিক পড়াশোনাটাও চালিয়ে নিয়ে যাওয়া যায়, যখন আপনি লেখাপড়া শেষে একটা সুন্দর পদে বা উচ্চ পদে নিযুক্ত হবেন, আপনাকে সেই পদে দেখে সবাই খুশি হবে এবং আপনাকে শ্রদ্ধা সম্মান করবে। আপনি উচ্চ কোনো পদে নিযুক্ত আছেন কিন্তু আপনার চরিত্র ঠিক নেই, যদি এমন হয়ে থাকে তাহলে আপনার সেই গুণের বা সেই মর্যাদার কোনো সম্মান নেই, কেউ সম্মান দেখাবে না। জোর করে কখনো সম্মান কিন্তু আদায় করা যায় না। মনে রাখা উচিত, গুণী লোকেরই চরিত্র সুন্দর হয়। চরিত্র ঠিক নাই কিন্তু গুণী, এতে কোনো সম্মান পাওয়া যায় না। আপনি পড়াশোনায় ভীষণ ভালো, কিন্তু আপনি আপনার নিজের চরিত্রের যত্ন নেন না বা যত্নে রাখেন না, এ হলে ভবিষ্যতে হয়তোবা উচ্চ একটা পদে নিযুক্ত হতে পারবেন, কিন্তু আপনাকে কেউ বিশেষভাবে সম্মান দেখাবে না। নিজের চরিত্রের গঠন এবং তার যত্ন নিজেকেই করতে হয়, নিজেই সেটাকে সুন্দর রাখার চেষ্টা করতে হয়। আর একটা বিষয়, পড়াশোনারত অবস্থায় কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা গড়ে তুলতে হবে। যে কথা দিয়ে রাখা সম্ভব না, সে কথা কাউকে দেওয়া যাবে না। অন্যায়কে বাদ দিয়ে ন্যায়ের সাথে থাকতে হবে পড়াশোনারত অবস্থায়। এভাবেই নিজের চরিত্রকে সুন্দর রাখার চেষ্টা করতে হবে। নিজেকে কখনোই ছাত্র জীবনে অশ্লীল কোনো কাজের সাথে জড়িত রাখা যাবে না। সংক্ষিপ্ত বলে শেষ করব, বেশি কথা বলতে হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আরেকটা কথা যেটা হচ্ছে, আমাদের নবীজি, আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কি জানেন কত বছর বয়সে বিবাহ করেছিলেন? আমার জানা মতে আমাদের নবীজি 24 বছর বয়সেই বিবাহ করেছিলেন। আমরা কি খেয়াল করে দেখেছি আমাদের নবীজি নিজের চরিত্রের ব্যাপারে কতটা যত্নশীল ছিলেন? আমাদের নবীর মতো আমরাও আমাদের চরিত্রের ব্যাপারে যত্নশীল হব। আমাদের দেশে বিয়ের বয়স 18 বছর বেঁধে দেওয়া হয়েছে, ছেলেরা হয়তোবা 21 বছর। তো এই বয়স হলেই বিবাহ করতে হবে, বিবাহ করে নিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, যদি আমরা আমাদের চরিত্রকে ঠিক রাখতে পারি। চরিত্রকে ঠিক রাখতেই হবে, এটা আমাদের সৃষ্টিকর্তার হুকুম এবং আমাদের নবীজির আদর্শ। এখন যদি আপনি কম বয়সে বিবাহ করেন, তাহলে আপনার জীবনে কি কি অসুবিধা হতে পারে এ সম্পর্কে অনেকেই তাদের নিজেদের জীবন বৃত্তান্ত কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন পেজে। 18 বছর 21 বছর মানে একটা ছেলে বা মেয়ে বাবার হোটেলেই খায়, অর্থাৎ বাবার উপার্জনের উপরেই কিন্তু এই সমাজে বা এই পৃথিবীতে টিকে থাকে। তাই আমি বলবো, পড়াশোনা শেষ করার আগে এবং পড়াশোনা শেষ করার পর চাকরি বা কোনো কর্মে নিযুক্ত না হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ছেলে এবং মেয়ে অথবা ছেলেই কোনো সম্পর্কে জড়িয়ে পড়া ঠিক না।
কারণ বেকার অবস্থায় আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন, তখন আপনার বাবা মা কিন্তু সেই মেয়ের দায়িত্ব নাও নিতে পারে। একটা মেয়ের দ্রুত বিয়ে হয়ে যেতে পারে, কারণ মেয়েদের 18 বছর বয়স হলেই কিন্তু বিবাহের বয়স হয়ে যায়। আর একটা ছেলে বেকার অবস্থায় কখনো বিয়ে বসতে পারে না বা বিয়ে করতে পারে না। যখন একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক হবে বা আপনি সম্পর্কে জড়িয়ে পড়বেন, তখন যদি সেই মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়, তাহলে আপনার জন্যে সম্পর্ক বিচ্ছেদের বিষয়টা কষ্টের কারণ হবে। আপনার জীবনের উপরে তার একটা কঠিন প্রভাব পড়তে পারে। তাছাড়া যদি আপনি সেই মেয়েটিকে বিয়ে করে নেন বেকার অবস্থায়, তাহলে আপনার জীবনে কি কি সমস্যার সম্মুখীন হবেন বা হতে পারেন, সেটা নিয়েও আলোচনা করব আমি অবশ্যই পরবর্তী একটা ভিডিওতে।